গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু কে এ স্টাডি। তোমাদের আজকে ইন্ডিয়ান হিস্ট্রি স্ট্যাটিক জিকেতে মানে ভারতের ইতিহাস থেকে তোমাদের যে স্ট্যাটিক জিকে করাচ্ছিলাম, আজকে তার 8 নম্বর ক্লাসে আমি করাবো ভারতে আগত বিদেশি পর্যটক। যত বিদেশি পর্যটক ভারতে এসেছে তাদের সম্পর্কে আজকে আমরা দেখব। যেমন ফাহিয়েন, হিউয়েন চাং, মেগাস্তিনিস, ক্যাপ্টেন হকিংস, ইবন বতুতা, আলবেরোনি, নিকোলা কন্টি, মার্কো পোলো, এরকম আরো যারা যারা বিদেশি পর্যটক আমাদের ভারতে এসেছিলেন, তার সময় এসেছিলেন, তাদের নিয়ে যাবতীয় গুরুত্বপূর্ণ যা যা তথ্য রয়েছে সেগুলো আমাদেরকে করে নিতে হবে এক জায়গায়। তোমাদের স্টার্ট করার আগে বলে দিই, ডাব্লিউবিপি কেপি স্পেশাল ফাউন্ডেশন ব্যাচ কোর্স, যেটা সম্পূর্ণ বাড়িতে বসে তোমরা করতে পারবে। এটাতে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস, মক টেস্ট, প্লাস ফুল লেন্থ টেস্ট সিরিজ সবকিছুই রয়েছে। আরো ডিটেলস জানার জন্য তোমরা এই নাম্বারে যোগাযোগ করে নাও। আর এটা তোমাদের 30শে জুন পর্যন্ত স্পেশাল অফার। ডাব্লিউবিপি 24 কুপন কোডটা ইউজ করলে, এটা একটা কোড, কুপন কোড, যেটা ইউজ করলে তোমরা অনলি 880 এটাতে জয়েন করতে পারবে এবং 1 বছরের জন্য পুরো কোর্সটার অ্যাক্সেস পাবে। এই নাম্বারে যোগাযোগ করে নাও ডিটেলসে, 30শে জুনের আগে পারলে এটাতে জয়েন করে নিও। চলো প্রথমে দেখবো ফাহিয়েন নিম্নলিখিত কোন সম্রাটের রাজত্বকালে ভারতে আসেন। দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে ভারতে এসেছিলেন ফাহিয়েন। তিনি ফাহেইন নামেও পরিচিত ছিলেন। ইনি একজন চীনা বৌদ্ধ ভক্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে ভারতে আসেন। গৌতম বুদ্ধের জন্মস্থান লুম্বিনীর তীর্থযাত্রার জন্য ইনি বিখ্যাত। তার প্রাথমিক উদ্দেশ্য ছিল বৌদ্ধ ধর্মীয় স্থান পরিদর্শন করা এবং বৌদ্ধ ধর্মীয় গ্রন্থের অনুলিপি সঙ্গে নিয়ে যাওয়া। ভারতে থাকা 6 বছরের মধ্যে ইনি গুপ্ত সাম্রাজ্যের রাজধানী পাটলিপুত্রে 3 বছর অতিবাহিত করেন। তিনি তার অবস্থানকালে যেটা দেখেছেন তা তার ফোক ওকি গ্রন্থে উল্লেখ করেছেন। তার ভ্রমণ গ্রন্থ রেকর্ডস অফ বুদ্ধিস্ট কিংডমে সমস্ত ভ্রমণ কাহিনীর বর্ণনা করেছেন। চীনা পর্যটক হিউয়েন চাং নিম্নলিখিত কোন রাজার রাজত্বকালে দূত হিসাবে ভারত সফর করেছিলেন। দূত হিসাবে ভারত সফর করেছিলেন হর্ষবর্ধন। রাজা হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতে আসা চীনা বৌদ্ধ পরিব্রাজক হিউয়েন চাং বা ইউয়ান চুয়াং, যিনি 16 বছর ভারতে অবস্থান করেছিলেন। চীনা পর্যটক হিউয়েন চাং হর্ষবর্ধনের সময় হরিয়ানা অঞ্চল পরিদর্শন করেছিলেন। তিনি চীনা আইন শিক্ষক হিসাবে পরিচিত ছিলেন। আর হিউয়েন চাং লিখিত ভারত বিবরণী গ্রন্থের নাম হচ্ছে সি ইউকি। মেগাস্তিনিস চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে একজন ড্যাশ রাষ্ট্রদূত ছিলেন, গ্রিক রাষ্ট্রদূত। তিনি গ্রিক রাজা সেলুকাস নিকোটার এর দূত হিসাবে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় আছেন। তার লেখা বিখ্যাত বইটার নাম ইন্ডিকা, যেখানে তিনি চন্দ্রগুপ্তের মৌর্যের শাসন সম্বন্ধে বিস্তারিত বিবরণ দিয়েছেন। মেগাস্তিনিস তৎকালীন ভারতীয় সমাজকে 7টা ভাগে ভাগ করেছিলেন: দার্শনিক, কৃষক, পশুপালক, শিকারী, বণিক ও কারিগর, সৈনিক, অধ্যক্ষ, রাজার পরামর্শদাতা ইত্যাদি। তারপরে সম্রাট জাহাঙ্গীরের দরবারে প্রথম ইংরেজ দূত কে এসেছিলেন। সম্রাট জাহাঙ্গীরের দরবারে প্রথম ইংরেজ দূত এসেছিলেন ক্যাপ্টেন হকিংস। সম্রাট জাহাঙ্গীরের দরবারে ইনি এসেছিলেন ক্যাপ্টেন হকিংস। বিখ্যাত ইংরেজ ক্যাপ্টেন স্যার উইলিয়াম হকিংস। 1600 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠনের কয়েক বছর পরেই এই হকিংসকে হেক্টর জাহাজের দায়িত্ব দেওয়া হয় এবং 1608 সালে এই জাহাজে করেই তিনি তার নেতৃত্বে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি দল ভারতের প্রথম ভারতীয় উপকূল সুরাটে এসে পৌঁছয়। আর 1608 সালে এই জাহাজে করেই তার নেতৃত্বে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি দল প্রথম ভারতীয় উপকূলে পৌঁছায়, সুরাটে। মধ্যযুগীয় ভ্রমণকারী আর লেখক ইবন বতুতা কোন দেশের অধিবাসী? তিনি ছিলেন মরক্কোর অধিবাসী। ইবন বতুতার পুরো নাম ছিল মুহাম্মদ ইবন বতুতা। তিনি একটি মুসলিম পরিবারে মধ্যযুগে 25শে ফেব্রুয়ারি 1304 তারিখে জন্মগ্রহণ করেছিলেন। পেশায় তিনি একজন ভূগোলবিদ, বিচারপতি, বিচারক এবং দেশ আবিষ্কারক ছিলেন। তার ভ্রমণে তুগলক রাজবংশের একটা বিশেষ বর্ণনা পাওয়া যায়। ভারতে আগমন যদি আমরা দেখি তার 1334 সালে। তুগলক রাজবংশ যখন তার সমৃদ্ধির চরম সীমায় ছিল, তখন ইবন বতুতা আফগানিস্তানের পর্বতমালা দিয়ে ভারতে পৌঁছেছিলেন। মোহাম্মদ বিন তুগলক ইবন বতুতাকে একজন বিচারক হিসেবে নিয়োগ করেছিলেন।
তারপরে ডেইমার্কস নিম্নলিখিত কোন সম্রাটের রাজত্বকালে ভারতে আসেন? বিন্দুসারের রাজত্বকালে ভারতে আসেন ডেইমার্কস। ইনি একজন গ্রিক পর্যটক। খ্রিস্টপূর্ব 300 থেকে 273 এই সময়কালে বিন্দুসারের রাজত্বকালে ভারতবর্ষে এসেছিলেন। চীন দেশের পর্যটক ছিলেন আইসিয়াং। 671 থেকে 695 খ্রিস্টাব্দে ভারতে এসেছিলেন। মূলত বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য ভারতে এসেছিলেন। সুলেমান নিম্নলিখিত কোন সম্রাটের রাজত্বকালে ভারতে আসেন? প্রথম ভোজের সময় সুলেমান ভারতে এসেছিল। সুলেমান আরব দেশের পর্যটক ছিলেন। 851 খ্রিস্টাব্দে ভারতে এসেছিলেন। প্রথম ভোজের রাজত্বকালে তিনি তার রাজসভায় তিনি এসেছিলেন প্রথম ভোজের সময়। তারপরে আলবিরুনি কোন দেশ থেকে এসেছেন? আলবিরুনি এসেছেন উজবেকিস্তান থেকে। আলবিরুনি পারস্য পর্যটক ছিলেন একজন। 1024 থেকে 1030 খ্রিস্টাব্দের মধ্যে তিনি ভারতে এসেছিলেন। গজনীর মামুদের সাথে তিনি এসেছিলেন। তিনি প্রথম মুসলিম পণ্ডিত হিসাবে ভারতে অধ্যয়ন করেন। তার লেখা বইটার নাম তহকক-ই-হিন্দ। আর আলবিরুনি গ্রন্থের ঐতিহাসিক গুরুত্ব হচ্ছে সমসাময়িক ভারত আর ভারতবাসী সম্পর্কে তার গ্রন্থ থেকে আমরা অনেক তথ্য পাই। বহুমুখী প্রতিভার অধিকারী এই মুসলমান পণ্ডিত আলবিরুনি। তার মৃত্যু হয়েছিল 1048 খ্রিস্টাব্দের 13ই ডিসেম্বর। তারপরে আল মাসুদি 957 খ্রিস্টাব্দে এসেছিলেন। তিনি একজন আরব ভ্রমণকারী ছিলেন। তার রচিত মুরজ উল জাহাব গ্রন্থে ভারতের অনেক কিছু আমরা জানতে পারি ভারত সম্পর্কে। আর তার রচনা থেকে বিশেষ করে প্রতিহার এবং প্রতিহার রাষ্ট্রকূটদের দ্বন্দ্বের কথা, ত্রিশক্তি সংগ্রামের কথা আমরা অনেক জানতে পারি। তারপরে ভ্রমণকারী আর লেখক মার্কো পোলো কোন দেশের অধিবাসী ছিলেন? ভ্রমণকারী আর লেখক মার্কো পোলো ছিলেন ইটালির অধিবাসী। মার্কো পোলো ইটালির পর্যটক ছিলেন। 1292 থেকে 1294 সালের মধ্যে ভারতে এসেছিলেন। ইনি একজন ভেনিসীয় পর্যটক হিসাবে দক্ষিণ ভারতের রুদ্রমা দেবীর কাকাতিয়া প্রদেশ পরিদর্শন করেছিলেন। দ্য বুক অফ স্যার মার্কো পোলো বইতে ভারতের অর্থনৈতিক ইতিহাস সম্পর্কে বিবরণ দিয়েছেন। শিহাবুদ্দিন আল উমরি ইনি আরবের পর্যটক ছিলেন। 1348 খ্রিস্টাব্দে ভারতে এসেছিলেন। দামাস্কাস থেকে ইনি ভারতে এসেছিলেন। মাসালিক আল বসর ফি মামালিক আল আমসার বইতে ভারতবর্ষ সম্পর্কিত বিস্তারিত বিবরণ তিনি দিয়েছেন। নিকোলা কন্টি নিম্নলিখিত কোন সম্রাটের রাজত্বকালে ভারতে আসেন? নিকোলা কন্টি এসেছিলেন প্রথম দেবরায়ের রাজত্বকালে। ইনি ইতালি থেকে ভারতে এসেছিলেন 1420 থেকে 1421 সালে। বিজয়নগর সাম্রাজ্যের সঙ্গম রাজবংশের রাজা প্রথম দেবরায়ের শাসনকালে ভারতে আসেন। বিজয়নগরে হিন্দু সাম্রাজ্য সম্পর্কে বিশদ বিবরণ দিয়েছেন ইনি। তারপরে নিম্নলিখিত পর্যটকদের মধ্যে কে মধ্যযুগীয় বিজয়নগরকে রোমের সাথে তুলনা করেছে? রোমের সাথে তুলনা করেছে ডমিঙ্গো পেস। ডমিঙ্গো পেস মধ্যযুগীয় বিজয়নগরকে রোমের সাথে তুলনা করেছে। ইনি একজন পর্তুগিজ ভ্রমণকারী ছিলেন। 1520 সালের দিকে রাজা কৃষ্ণদেব রায়ের শাসন আমলে ডমিঙ্গো বিজয়নগর সাম্রাজ্য পরিদর্শন করেছিলেন। ইনি বিজয়নগর রাজাদের উপাখ্যান এই বিজয়নগর রাজ্য সম্পর্কে তার মতামত ব্যাপকভাবে লিপিবদ্ধ করেছিলেন। ফারনাও নুনিজ ছিলেন একজন পর্তুগিজ পর্যটক। ইনি অচ্যুত রায়ের রাজত্বকালে বিজয়নগর সাম্রাজ্য পরিদর্শন করেন এবং সেখানে 3 বছর অবস্থান করেন। আব্দুর রাজ্জাক পারস্য থেকে ভারতে এসেছিলেন। 1443 থেকে 1444 খ্রিস্টাব্দে ভারতে আসেন। তৈমুর রাজবংশের শাহরুখের রাষ্ট্রদূত ছিলেন ইনি। বিজয়নগর সাম্রাজ্যের সঙ্গম রাজবংশের রাজা দ্বিতীয় দেবরায়ের শাসনকালে ইনি ভারতে এসেছিলেন। আফানসি নিকেটিন ইনি ছিলেন ভারতের প্রথম রুশ ভ্রমণকারী। 1469 সালে ভারতে আসেন এবং কেরালা আর শ্রীলঙ্কার সমস্ত পথ ভ্রমণ করে 3 বছর আমাদের এখানে এসে বসবাস করেন। তিনি তার বই ভয়েস বিয়ন্ড 3 সিজ এ ভারতে তার অভিজ্ঞতার বিশদ বিবরণ দিয়েছেন। তারপরে স্যার টমাস রো কোন মুঘল সম্রাটের দরবারে ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের সরকারি দূত হিসাবে এসেছিলেন? তো দেখো এখানে জাহাঙ্গীরের সরকারি দূত হিসাবে এসেছিলেন স্যার টমাস রো। ইনি ব্রিটেন থেকে ভারতে এসেছিলেন 1651 থেকে 1619 এর মধ্যেটায়। রাজা প্রথম জেমসের সময় একজন ইংরেজ দূত ছিলেন ইনি, জাহাঙ্গীরের দরবারে এসেছিলেন।
জাহাঙ্গীরের প্রকৃত নাম সেলিম। ইনি 1611 সালে শের আফগানির বিধবা স্ত্রী মেহেরুন্নিসার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সমস্ত সরকারি দস্তাবেজ আর মুদ্রা জাহাঙ্গীর আর নূরজাহানের নামে যৌথভাবে লিপিবদ্ধ ছিল। তিনি আনা মুদ্রার প্রবর্তন করেন। তার রাজধানী আগ্রায় জাঞ্জির ই আদিল স্থাপন করেছিলেন। তুজুক ই জাহাঙ্গীর লিখেছিলেন। জাহাঙ্গীরের শাসনকালে চিত্রকলা শিল্পের উৎকর্ষ শিখরে ছুঁয়েছিল। আর ওস্তাদ মনসুর জাহাঙ্গীরের দরবারে বিখ্যাত চিত্রশিল্পী ছিলেন। ফ্রাঁসোয়া বার্নিয়ার, ইনি একজন ফরাসি ভ্রমণকারী ছিলেন। শাহজাহানের শাসনামলে তিনি ভারত সফর করেন। প্রিন্স দ্বারা শিকোহর চিকিৎসক হিসাবে মুঘল দরবারে সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন এবং পরে ঔরঙ্গজেবের দরবারে যুক্ত ছিলেন। দ্বারা শিকোর চিকিৎসক হিসাবে তিনি নিযুক্ত হন। তিনি লিখেছিলেন ট্রাভেলস ইন দ্য মুঘল এম্পায়ার। আর জিন ব্যাপটিস্ট ট্রাভার্নিয়ার, ইনি ছিলেন 17 শতকের ফরাসি রত্ন ব্যবসায়ী এবং ভ্রমণকারী। শাহজাহানের শাসনামলে তিনি ভারত সফর করেছিলেন। তিনি অন্তত 6 বার ভারত ভ্রমণ করেছেন। ট্রাভেলস ইন ইন্ডিয়া বইটা লিখেছেন। তো এই টপিকগুলো, এই টপিকের যা যা বলার ছিল সব এখানেই কমপ্লিট হয়েছে। তোমরা এগুলো সবকটা করলে এই টপিক থেকে আশা করি আর কোনো প্রশ্ন বাদ যাবে না। নেক্সট ক্লাস আজকে সন্ধ্যাবেলা 8টাতে রয়েছে, 8 PM। আমি টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক শেয়ার করে দেবো, তোমরা ওখান থেকে গিয়ে সবাই ক্লাসে জয়েন করে নিও। ডুয়ার্তে বারবোসা, আরো কয়েকটা জায়গা একটু বলছি, দেখে নাও। ইনি 1500 থেকে 1516 মানে 1516 থেকে 17 সালের মধ্যে একজন পর্তুগিজ লেখক এবং পর্তুগিজ ভারতীয় কর্মকর্তা ছিলেন। ইনি কান্নোনার কারখানায় একজন লেখক হিসাবে কর্মরত ছিলেন এবং মাঝে মাঝে স্থানীয় ভাষার দোভাষী হিসাবে কাজ করেছিলেন। তার বুক অফ ডুয়ার্তে বারবোসা মানে লিভারো দি ডুয়ার্তে বারবোসা, এটা পর্তুগিজ ভ্রমণ সাহিত্যের প্রাচীনতম উদাহরণগুলোর মধ্যে একটা। তারপরে জেসুইট রবার্তো দি নোবিলি, ইনি একজন ইতালীয় ভ্রমণকারী ছিলেন। ভারতীয় উপমহাদেশের দক্ষিণাঞ্চলে খ্রিস্ট ধর্ম প্রচার করেছিলেন। স্যার উইলিয়াম নরিস, মুঘল সম্রাটের সময় কোম্পানির দূত ছিলেন। ঔরঙ্গজেবের রাজত্বকালে এসেছিলেন। তারপরে পিটার মান্ডি, ইতালির পর্যটক, সম্রাট শাহজাহানের দরবারে এসেছিলেন। ট্যাভার্নিয়ার ও আলবেত ম্যান্ডেলসো, ফরাসি পর্যটক, সম্রাট শাহজাহানের আমলে এসেছিলেন। গ্যামেলি কারেরি, ইতালি পর্যটক, সম্রাট শাহজাহানের দরবারে এসেছিলেন এবং মুঘল সাম্রাজ্যের সামরিক বাহিনী আর প্রশাসন সম্পর্কে বর্ণনা দিয়েছিলেন। জেরম জেভিয়ার, স্পেনের একজন পর্যটক, ইনি তারপর হচ্ছে লিও গ্রেমেন্ট, পর্তুগিজ পর্যটক ছিলেন। সম্রাট আকবরের রাজসভায় তার দূত হিসেবে এসেছিলেন। ঠিক আছে, তো এইগুলো সবকটা করে নিও। আর পরিবর্তন ব্যাচ কোর্সে যদি জয়েন হতে চাও 30শে জুনের আগে জয়েন করে নিও। আমি কোডটা যারা যারা নতুন আবার একবার বলে দেবো সবাইকে, WBP24 কুপন কোড, এটা তোমরা ইউজ করলে এটা এই প্রাইসে তোমরা জয়েন করতে পারবে 30শে জুনের আগে এবং একবারই পেমেন্ট করতে হবে। একবারই পেমেন্ট করে এখানে তোমাদের 1 বছর অ্যাক্সেস তোমরা এই পুরো কোর্সটায় পাবে। WBP কেপির জন্য যা যা ফুল লেন্থ টেস্ট তোমাদের হবে সবকটা কিন্তু এই পরিবর্তন ব্যাচে ফ্রি থাকবে, প্লাস চ্যাপ্টার ওয়াইজ টেস্টও তোমাদের এখানে আছেই প্র্যাকটিসের সুবিধার জন্য। আরো ডিটেলস জানার জন্য এই নাম্বারে যোগাযোগ করে নিও। নেক্সট ক্লাসে কথা হচ্ছে সবার সাথে। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।